করোনা রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালগুলোর বেহাল অবস্থা। শয্যা বাড়িয়েও দেয়া যাচ্ছে না সামাল। আরও 28 জনের মৃত্যু। নানা অভিযোগ রোগী ও স্বজনদের। খানাখন্দে ভরা টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। শেষ হয়নি সংস্কার কাজ। 3 দফা সময় বাড়িয়ে 9 বছরে খরচ দ্বিগুণ। যানজটে ভোগান্তি চরমে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুবার চিঠি দিয়েও কানাডার বেগমপাড়ার তথ্য পায়নি দুদক। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার মামলার পরই বাদীকে বদলি করা নিয়ে প্রশ্ন। এবং রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জনজীবন। পানির নিচে কলকাতার বিভিন্ন এলাকা। বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়া। রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালগুলোর বেহাল অবস্থা। শয্যা বাড়িয়েও দেয়া যাচ্ছে না সামাল। সবশেষ 24 ঘন্টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে করোনায় 28 জন মারা গেছেন। সর্বোচ্চ শনাক্তের হার ঠাকুরগাঁওয়ে 50.53%। অনেক এলাকায় বিশেষ লকডাউনেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার হটস্পটগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে হাসপাতালগুলোতে। আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজশাহী, সাতক্ষীরা, খুলনা ও যশোরের শয্যা ও লোকবল সংকট দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 10 জন। এর মধ্যে রাজশাহীর 7 জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর 1 জন করে মারা গেছেন। 24 ঘন্টায় 400টি নমুনা পরীক্ষায় 166 জন শনাক্ত হয়েছেন। হার 41.5%। মেডিকেলে 309টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 358 জন রোগী। আইসিইউতে আছেন 20 জন। বেডের আরো দরকার বেশি, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, রোগী বেশি হয়ে গেছে। একটা সিট ফাঁকা হওয়া মাত্র 2-3 জন আসছে ওখানে দখলের জন্য। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে 5 জন করোনায় ও 2 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে খুলনার 4 জন, বাগেরহাটের 2 জন ও যশোরের 1 জন। 24 ঘন্টায় 656টি নমুনা পরীক্ষায় 181 জন শনাক্ত, হার 27%। 130 শয্যার বিপরীতে ভর্তি আছেন 159 জন। আইসিইউতে আছেন 19 জন। চাপ সামলাতে সদর হাসপাতালে 70 শয্যার করোনা ইউনিট সোমবার থেকে চালু। করোনা রিপোর্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট দিবে না, অথচ আমি 4 দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাই নাই। একজন রোগীর জন্য সিরিয়াল দিয়েছি, কিন্তু আসলে সিরিয়াল অনুযায়ী এখানে কিছুই হচ্ছে না। আমাদের এই 30 শয্যার 10 শয্যা বাড়ানো হয়েছে এইচডিউতে, 10 শয্যা রেড জোনে এবং 10 শয্যা ইয়েলো জোনে। রোগীর পরিমাণ বাড়তে থাকায় 250 শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণ করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। 24 ঘন্টায় 186টি নমুনা পরীক্ষায় শনাক্ত 88 জন, হার 47%। মারা গেছেন 3 জন। লকডাউনের মধ্যেও এই হারে রোগী বাড়তে থাকলে চাপ সামলানো কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ধরতে কথা বলি, গতকাল পাইছি কিন্তু সিট পাইনি বেডে, পরে বারান্দায় আর কি বেড দিয়ে রাখছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড রোগী ভর্তি হবে। আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। যশোরে মারা গেছেন 4 জন। 24 ঘন্টায় 488টি নমুনা পরীক্ষায় শনাক্ত 203 জন, হার 42%। 80 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি আছেন 91 জন। যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আমরা আরও 24 বেডের একটি ওয়ার্ডকে আমরা সংযোজন করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে। ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার থেকে 23 জুন পর্যন্ত বিকেল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত জরুরি সেবা ব্যতীত বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্ঠান। অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শনাক্তের হার 50.53%। দিনাজপুর মেডিকেলে মারা গেছেন 3 জন। সংক্রমণের হার 36.54%। করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি 81 জন, আইসিইউতে 14 জন। এছাড়া লালমনিরহাটে করোনা আক্রান্তের হার 50% ও কুড়িগ্রামে 39.39%। আহসানুল করিম, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং খুলনায় খানজাহান আলী রোড এলাকায় আছেন তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, ফারিহা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণ রোগীদের চাপ বাড়ছে, একই সাথে কিন্তু রাজশাহীতে সংক্রমণের মাত্রাটিও এখনও পর্যন্ত বাড়ছে। আমরা আজকে গত 24 ঘন্টায় যেটি দেখেছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গে মারা গেছে, এবং এর পাশাপাশি কিন্তু আক্রান্তও হয়েছে অনেকজন, 162 জন মতো, এবং যেটি গত 24 ঘন্টায় 400 জনের যে করোনা শনাক্ত পরীক্ষা সেইখান থেকে আসলে পাওয়া গেছে।
এই হারেই কিন্তু রাজশাহীতে করোনা সংক্রমণটি এখনও বাড়ছে, যদিও আজ থেকে গেল এক সপ্তাহ আগে গত শুক্রবারের বিকেল 5টা থেকে কিন্তু লকডাউন রাজশাহীতে এবং রাজশাহী সিটি কর্পোরেশন এবং যে এরিয়াতে চলছিল কিন্তু লকডাউন, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আসলে এই মেট্রোপলিটন এলাকাতে আবারও গতকালকে কিন্তু আবারও লকডাউন দেওয়া হচ্ছে, কেননা যে সংক্রমণের হার বা মৃতের সংখ্যা সেটি কিন্তু কমছিল না। এবং আজকে 12টায় যদিও লকডাউন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আবারও কিন্তু 23 তারিখ পর্যন্ত মধ্যরাত পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে এই করোনা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। কিন্তু আমরা যেটি দেখছি নগরীতে আসলে খুব বেশি যে করোনা এই পরিস্থিতিটাকে মানার জন্য লকডাউনটা যে খুব বেশি কার্যকর হচ্ছে সেটি কিন্তু মোটা দাগে বলা যাবে না, কেননা আমরা শুধুমাত্র রাজশাহীর কয়েকটি প্রবেশদ্বারে, বিশেষ করে কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া এবং তালাইমারির দিকে খানিকটা দেখছি যে সেখানে আসলে কিছু কাজ হচ্ছে, কিন্তু এর ভেতরে কিন্তু অনেকে আসলে চলাফেরা করছে এবং চলাফেরা করতে আমরা লক্ষ্য করছি। এইটি আসলে যেটি বোঝা যায় যে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, গতকালকে কিন্তু 53 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এই বিষয়ে এবং জরিমানা আদায় করা হচ্ছে 53,400 টাকা। এবং গতকালকে যে আরও মামলা হচ্ছে, 27টি মামলা হচ্ছে, আসামি 27 জন, যাদের থেকে প্রায় 29,000 টাকা কিন্তু আদায় করা হচ্ছে। এইভাবে কিন্তু করোনার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে যে লকডাউন সেটি কিন্তু আসলে খুব বেশি মানছে না, এবং এই লকডাউন পরিস্থিতিটাকে মানার জন্য কিন্তু গতকালকে একটি বিশেষ বৈঠকে আবারও 7 দিনের লকডাউন দেওয়া হচ্ছে, যাতে করে করোনা সংক্রমণটা আসলে নিয়ন্ত্রণে আনা যায়। এখন এই পরিস্থিতিতে রাজশাহীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই লকডাউনটা মানাটা অত্যন্ত জরুরি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী করোনা পরিস্থিতি ছিল এই, শুনবো খুলনার, সেখানে আছে সহকর্মী তরিকুল। ধন্যবাদ রাকিবুল। গত 2 সপ্তাহের পরিসংখ্যান বলছে খুলনায় করোনার যে ঊর্ধ্বগতি চলছে এবং সেটি গড়ে 34%, যদিও আজকে 27% শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 656 জনের যে নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেই নমুনা পরীক্ষায় কিন্তু 181 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, এবং যে কারণে খুলনায় যে অবনতি হচ্ছে এটা কিন্তু স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট সকলেই বলছেন যে খুলনায় কিন্তু করোনা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। তো আমরা একটি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে করোনা পরিস্থিতি বা সংক্রমণ ঠেকাতে খুলনায় যে ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিধিনিষেধ কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব বেশি মানছেন না এবং উপেক্ষিত থেকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে গণপরিবহন চলছে, ছোট ছোট যে পরিবহনগুলো চলছে সেখানে গাদাগাদি করে সাধারণ মানুষ যাতায়াত করছে, কোনো স্বাস্থ্যবিধি বা অনেকে মাস্ক পরছেন না, এবং এখানে মোড়ে মোড়ে আড্ডা, এখনও দোকানপাট খোলা রয়েছে। 5টার পর থেকে সকাল পরবর্তী 9টা পর্যন্ত যে এক সপ্তাহের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তার কিন্তু ছিটে ফোটাও মানছেন না সাধারণ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন মোড়ে প্রত্যেকটা দোকানই এখনও দোকানপাট খোলা রয়েছে, এবং এখানে যত্রতত্র মানুষ জড়ো হয়ে তারা গল্প করছে, এবং পরিবহন যে গণপরিবহন যেখানে সীমিত করা হয়েছিল সেগুলো কিন্তু সীমিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না। এখানে পর্যাপ্ত এবং অতিরিক্ত গাড়ি যেভাবে চলাচল করে সবসময় আমরা সেটি দেখতে পাচ্ছি। আর এছাড়া আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে খুলনায় যে করোনা হাসপাতালগুলো সেগুলোতে আসন সংখ্যা বাড়ানো হয়েছে, এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 100 থেকে 130 শয্যায় উন্নীত করা হয়েছে, এবং তার পাশাপাশি খুলনা সদর হাসপাতালে 70 শয্যা বিশিষ্ট একটি করোনা হাসপাতাল সেটিও প্রস্তুত করা হয়েছে, এবং আগামী সোমবারের মধ্যে সেটি চালু হবে, এবং সেটি চালু হলে খুলনা বিভাগীয় শহরে অন্তত 200 রোগী এখানে একই সাথে চিকিৎসা নিতে পারবেন, এবং পাশাপাশি এখানে প্রাইভেট যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকেই চিকিৎসা গ্রহণ করছেন, তবে সেটি ব্যয়বহুল, এবং যে অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য যে বিষয়গুলো এটি যদি বেশ কড়াকড়িভাবে প্রশাসন মাঠে নামে তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলের যে করোনা শনাক্তের হার যে বেড়েছে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ। খুলনায় খান জাহান আলী রোড এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন তরিকুল ইসলাম, এবং তারও আগে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সীমান্ত এলাকায় করোনা সংক্রমণের লাগাম টানতে না পারলে আরও চড়া মূল্য দিতে হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় লকডাউন আর হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পিত না হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মনে করেন তারা। এ অবস্থায় তাদের মত, টেস্ট, আইসোলেশন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা জরুরি। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে সীমান্তবর্তী জেলাগুলো ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। নমুনা পরীক্ষা অনুযায়ী ঢাকায় শনাক্তের হার 4% থেকে বেড়ে 7%। সার্বিক শনাক্তের হার এখন 15%-এর বেশি। লকডাউন হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আছে ধীরগতির অভিযোগ, আছে সমন্বয়হীনতার অভাব, যা সীমান্তবর্তী জেলার পাশাপাশি এর আশেপাশের জেলাকেও ঝুঁকির মধ্যে ফেলছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। জেলায় সিভিল সার্জনের জায়গায় যখন ডিসি মহোদয়েরা এই দায়িত্ব পালন করেন, তারা যেহেতু টেকনিক্যাল পার্সন না, অনেক সময় তারা এটা গুরুত্ব সেভাবে বুঝতে না পারা সমস্যা দাঁড়ায়। যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে একদিকে যে একরকম ওখানকার লোকজন ঝুঁকিতে পড়বেন, তাদের অসুস্থতা সংখ্যা বেড়ে যাবে, মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। পাশাপাশি ওই জেলাগুলো থেকে পার্শ্ববর্তী জেলায় সংক্রমণ যাবে, অন্যান্য জেলায় সংক্রমণ যাবে, রাজধানীতে সংক্রমণ আসবে। এমন বাস্তবতায় নমুনা পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই বলেই মনে করেন তারা। এই সময়টাতে আমাদেরকে আইদার টেস্ট, আইসোলেশন যতটুকু সম্ভব বাড়াইতে হবে, সাথে হচ্ছে সীমিত লকডাউন চালু রাখতে হবে। ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালের নেই। মিনিমাম যতটুকু সম্ভব ওটুক চলাচল করতে দিয়ে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে পারলে এই সংক্রমণটা আস্তে আস্তে হবে। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের এই হার দেশে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পুরো দেশে লকডাউন দেওয়ার নতুন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস বলেছেন, জুলাই থেকে আবারও শুরু হবে গণটিকা কার্যক্রম। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ কারো দয়ায় নয়, ভ্যাকসিন কেনার জন্য 14,000 কোটি টাকার তহবিল প্রস্তুত রেখেছে। যদিও ভ্যাকসিন উৎপাদক দেশগুলো অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও জানান মুখ্য সচিব। কোভিড-19 যুদ্ধে জয়ী হতে গেল ফেব্রুয়ারিতে বহির্বিশ্বের তুলনায় বেশ আগেভাগেই দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভ্যাকসিন সংকটে সেই কার্যক্রম থমকে যাবার ঘটনা এখন নতুন দুশ্চিন্তা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত 6টি টিকা প্রয়োগের অনুমোদন দিয়ে রেখেছে বাংলাদেশ। চীনের সিনোভ্যাকের 10.5 লাখ, কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1 লাখ ও অ্যাস্ট্রাজেনেকার অল্প কিছু ডোজ এখন সম্বল বাংলাদেশের। এমন অবস্থায় টিকা নিয়ে কি ভাবছে সরকার জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, চেষ্টা থেমে নেই। সর্বতভাবে এটার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু যদি যিনি যার কাছে আছে তিনি যদি ধরে রাখেন, বিক্রি না করেন, সবাই মুখে বলছে আমি দিব, কিন্তু কেউ কিন্তু কার্যত দিচ্ছে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের নীতি প্রণয়নে সংশ্লিষ্ট শীর্ষ এই কর্মকর্তা জানান, বিশেষ তহবিল থেকে মূল্য পরিশোধ করেই টিকা কিনতে চায় সরকার। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কারো দয়া চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাস স্কেলে শুরু করতে পারবো। দেশে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কতটুকু কার্যকর হচ্ছে জানতে চাইলে মুখ্য সচিব জানান, দেশব্যাপী লকডাউন হচ্ছে না আপাতত। জেলা প্রশাসক বা স্থানীয় সিভিল সার্জন সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে। অতএব এখন কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী করার কোনো পরিকল্পনা। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তুলনামূলক কম দামেই বাংলাদেশ ভ্যাকসিন কিনছে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। লোয়েস্ট ইয়েতে কিন্তু আমরা সেটা পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বর্তমানে খুবই অসুস্থ দাবি করে তাকে বিদেশে নেওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর 1.5 মাসেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর মে মাসের প্রথম সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় পরিবার। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় পরিবারের সেই উদ্যোগ ব্যর্থ হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেড়াইদে বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়া খুবই অসুস্থ। তিনি অত্যন্ত অসুস্থ। এই দীর্ঘ 4 বছর তার কোনো চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে তাকে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তার হার্ট, তার যে হার্টের সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বেগম জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাবো যে রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। 27 এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি কথামালার আড়ালে গণবিরোধী ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দেয়া বিএনপি আজ চেতনার কথা বলে। নির্লজ্জতারও একটা সীমা থাকে। গণতন্ত্রকে পকেটবন্দি করেছিল ক্ষমতায় থাকাকালে বিএনপি, আওয়ামী লীগ নয়। ইতিমধ্যে অপরাজনীতির জন্য জনগণের আদালতে বিএনপির বিচার শুরু হয়ে গেছে। যারা হত্যা এবং ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসাবে গ্রহণ করে তারাই দেশকে এগিয়ে যাওয়ার পথে অন্তরায়। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 বার চিঠি দিয়েও পায়নি দুদক, জানিয়েছেন সংস্থাটির সচিব। তিনি জানান, তথ্য পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অর্থ পাচারকারীদের পরিচয় প্রকাশ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বউ কানাডায়, স্বামী বাংলাদেশে। অবৈধভাবে উপার্জিত স্বামীর পাঠানো টাকায় সেখানে আয়েশি জীবনযাপন করেন বউরা। যে কারণে কানাডার একটি এলাকা বেগমপাড়া নামে পরিচিতি পেয়েছে। সেখানে 28 জন বাংলাদেশির গাড়ি বাড়ি রয়েছে, করছেন ব্যবসাও। তথ্যটি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর উচ্চ আদালত তাদের তালিকা চেয়েছে, কিন্তু এখনও তা দিতে পারেনি দুদক। সম্প্রতি বইয়ের নামে কানাডায় এক সংসদ সদস্যের বাড়ি কিনা নিয়ে আবারও আলোচনায় আসে বেগমপাড়া। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কানাডায় টাকা পাচারকারীদের পরিচয় প্রকাশের দাবিতে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। পরে সংগঠনটি দুদক কার্যালয়ে স্মারকলিপি দেয়। দুর্নীতি দমন কমিশন তাদের যে দায়িত্ব ছিল যে বিদেশে যারা অর্থ পাচার করে তাদেরকে ধরা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু দুর্নীতি দমন কমিশন কতটুকু দায়িত্ব পালন করতে পারছে? চোর বাটপারদের শাস্তি না দিতে পারলে তো আপনি বঙ্গবন্ধু সোনার বাংলা গঠন করতে পারবেন না। দুদক বলছে, বেগমপাড়ার ধনীদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 বার চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা আছে বা তারা বলেছেন যে তারা জানেন। আমরা কিন্তু ওই তালিকা পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা চিঠিপত্র দিয়েছি এবং আমরা তাগিদপত্র দিয়েছি যে আমাদেরকে এটা পাঠান। তো আমরা আশা করি যে এটা পেয়ে যাবে। এটা পেয়ে গেলে আমরা এই কাজ শুরু করতে পারব। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী জানান, অর্থ পাচারকারীদের তালিকা তাদের কাছেও নেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের এনআইডির জন্য ব্যবহার করা 7টি ল্যাপটপ হারানোর ঘটনায় নির্বাচন কমিশনের পরিচালক সহ 4 জনের বিরুদ্ধে দুপুরে মামলার পরপরই বদলি করা হয়েছে বাদীকে। দুদক সচিব জানান, খুঁজে না পাওয়া একটি ল্যাপটপেই 55,000-এর বেশি রোহিঙ্গার এনআইডি করে ব্যক্তিগতভাবে লাভবান হন এই কর্মকর্তারা।
2015 সালের 21 অক্টোবর হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুকের কাছে হস্তান্তর করেন রাসেল বড়ুয়া। তারা এসব নিয়ে যান মিরসরাই উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে। এরপর 2015 সালে সেগুলো ফেরত দেন মিরসরাইয়ের সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে বিভিন্ন উপজেলায় সেটি ব্যবহার করার কথা বলা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার চট্টগ্রামে দায়ের করা দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আত্মসাৎকৃত ল্যাপটপ সহ আরও কয়েকটি ল্যাপটপ ব্যবহার করেই রোহিঙ্গা সহ মোট 55,310 জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিযোগে নির্বাচন কমিশনের এক পরিচালক সহ 4 জনকে আসামি করে বাদী হয়ে মামলা করেন চট্টগ্রাম 1-এর উপসহকারী পরিচালক শরীফুদ্দিন। ভুয়া এনআইডি কার্ডের কিছু কার্যক্রম এখান থেকে হয়েছে। আমরা যাকে বলি না যে আমাদের দেশের মানুষ, সে যদি কোনোভাবে এনআইডি পেয়ে যায়, এই এনআইডিটা ব্যবহার করে সে দেশ বিদেশে কোথাও যেতে পারে। সেখানে বুক করলে রাষ্ট্রের বিষয় আশায় জড়িত আছে, সে ওখানে গেলেও একটা অপকর্ম করলে দায়টা আসলো বাংলাদেশের উপর। কিংবা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি বন্ধ না করা হয় তাহলে এই অবৈধ পথে অনেকে সুযোগ পেতে পারে। এদিকে মামলার কয়েক ঘন্টা পরই চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় মামলার বাদী শরীফুদ্দিনকে। বছরের বেশি বা 2.5 বছরের বেশি যারা আছে তাদেরকে রিয়ারেন্স করা দরকার হয়, তা না হলে আবার আরও সমস্যা আছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নির্বাচন কমিশনের পরিচালক খোরশেদ আলম, কক্সবাজারের রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, পটিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রাসেল বড়ুয়া এবং চট্টগ্রাম পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ মোস্তফা ফারুক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বর্ষার পর তীব্র ভাঙনের পূর্বাভাস, ঢাকা বরিশাল নদীপথে নাব্য সংকটের শঙ্কা, মাওয়া মিয়ারচর আর কারখানা চ্যানেল চালু রাখাই চ্যালেঞ্জ। ঢাকাকে বাসযোগ্য করতে খাল দখলমুক্ত আর রাস্তা বড় করার বিকল্প নেই বলে মনে করেন ঢাকা উত্তরের মেয়র। শিল্প প্রতিমন্ত্রীর দাবি, রাজুকের কর্মকর্তাদের দুর্নীতির কারণেই হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। আর স্থানীয় সরকার মন্ত্রীর আশা, জনবান্ধব উদ্যোগ নিলে উন্নয়নকে ত্বরান্বিত ও টেকসই করা সম্ভব। সকালে ঢাকা উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তারা এসব কথা বলেন। এই রাস্তা নিজেদের উদ্যোগে প্রশস্ত করেছেন ঢাকা উত্তর সিটির 16 নং ওয়ার্ডের বাসিন্দারা। ছোট বড় মিলিয়ে প্রায় 10 কিলোমিটার রাস্তা, কোথাও 12 ফিট থেকে বেড়ে হয়েছে 20 ফিট প্রশস্ত, আবার কোথাও 16 ফিট দাঁড়িয়েছে 30 ফিটে। রাস্তাগুলো পরিদর্শনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়রা তুলে ধরেন তাদের ত্যাগ ও প্রাপ্তির ফিরিস্তি। এত কষ্ট করে রাস্তা ভেঙে সবার সহযোগিতায় আমরা সবকিছু করেছি। ইলেকট্রিক টুলগুলি তো আমরা সরাইতে পারি নাই, আমরা এটা ধরতে পারিনি। রাস্তা বড় হওয়া মানে আমার জমির ভ্যালু আনা, রাস্তা বড় হওয়া মানে আমাদের কল্যাণ সাধন করা, আমাদের উপকার হওয়া। স্থানীয়দের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ঢাকা উত্তরের মেয়র। যার যার এলাকায় ফুটপাত যেন অবমুক্ত থাকে সেই দায়িত্ব কিন্তু কাউন্সিলরদেরকে নিতে হবে। ফুটপাত কারো ব্যবসা করার জন্য না। অপরিকল্পিত নগরায়নের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে দায়ী করেন শিল্প প্রতিমন্ত্রী। 10 ফিট রাস্তার উপরে 12 তলা ভবন, 10 তলা ভবন কিভাবে পারমিশন দেয় আমি জানি না। রাস্তা নাই অথচ সেখানে পারমিশন দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী জানান, গ্রামকেও গড়ে তোলা হবে শহরের মতোই পরিকল্পিত নকশায়। উদ্বুদ্ধ করার মাধ্যমে অসংখ্য কাজ আমরা সেখান থেকে করা আরম্ভ করতে পেরেছি। শহর নয়, গ্রামেও যে কোনো অবকাঠামো নির্মাণের জন্য পরিকল্পিতভাবে হতে হবে। অনুষ্ঠানের শেষ দিকে স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণের উদ্যোগকে বহিরাগত সন্ত্রাসীদের কর্মকাণ্ড এবং ক্ষতিপূরণ নিয়ে স্থানীয়রা জায়গা ছেড়ে দিয়েছেন। শিল্প প্রতিমন্ত্রী এমন দাবি করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শেষ হয়নি 9 বছরে। 3 দফা সময় বাড়িয়ে ব্যয় হয়েছে দ্বিগুণ। গর্ত আর কার্পেটিং না থাকায় দুর্ভোগের শেষ নেই। 1 ঘন্টার রাস্তা পার হতে সময় লাগছে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী মাসে 6 লেনের কাজ দৃশ্যমান হলে যানজট ও দুর্ভোগ কমে আসবে। জুনাদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়ক জুড়ে সকাল সন্ধ্যা যানজটে নাকাল হাজার হাজার মানুষ।
বিআরটি প্রকল্প সহ চলছে সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার ও ড্রেনেজ নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের খেয়ালিপনা ও প্রকল্প সংশ্লিষ্টদের উদাসীনতায় কয়েক দফা ব্যয় ও সময় বাড়ানোর পরও শেষ হয়নি প্রকল্পের কাজ। প্রকল্পটির 60% কাজ সম্পন্ন হয়েছে। স্টেশন রোড, চেরাগালি, গাজীপুরা মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। কাদা জলজটে বেহাল মহাসড়কের এসব পয়েন্টে যানজট লেগেই থাকে। রাস্তার কাজ উন্নয়ন কোনো কাজই করে না। 12টা বছর ধরে এই যে বিআরটি তারা যে একটা অবস্থা করতেছে, খুব একটা সমস্যার ভিতরে আছি আমরা। 3 বছর থেকে দেখতেছি রাস্তার কাজ করেছে, কিন্তু কাজ হয় না। এখান থেকে গাজীপুরা যেতে 20-25 মিনিটের রাস্তা, এখানে আমি প্রায় এখানেই বসে আছি 2 ঘন্টার উপরে। যতবার চৌরা থেকে হাইটে আইছি, এটা কি হয় নাকি একটা মানুষের পক্ষে হাঁটা সম্ভব? আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে সুন্দরভাবে দ্রুতগতিতে কাজটা হয়। টঙ্গী থেকে গাজীপুরা পর্যন্ত আগামী মাসে 6 লেন চালু করা গেলে যানজট ও দুর্ভোগ থাকবে না বলে দাবি করছেন এই কর্মকর্তা। টঙ্গী কলেজ গেট থেকে গাজীপুরা পর্যন্ত পূর্ব পাশে আছে, এই পাটটা আমরা খুব দ্রুত কমপ্লিট করার চেষ্টা করতেছি। এটুকু কমপ্লিট করলে আমার পাটটা পুরোপুরি 6 লেন কমপ্লিট হয়ে যাবে। বিআরটিএ এর তথ্য মতে এই প্রকল্পে 20.50 কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি 16 কিলোমিটার থাকবে সমতল। কয়েক দফা বাড়ায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4,200 কোটি টাকার উপরে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। পূর্বাভাস অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবছর নদী ভাঙনের আশঙ্কা বেশি। এ কারণে নদীপথে নাব্য সংকটও বেশি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী বলেছেন, সংকট যাই হোক, যে কোনো মূল্যে ঢাকা বরিশাল নৌপথ চালু রাখা হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাওয়া ঢাকা বরিশাল রুটের মেয়ারচর ও পটুয়াখালীর কারখানা চ্যানেল চালু রাখা। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। ভরা বর্ষায় অথই জলে টইটুম্বুর বাংলার নদী। স্রোতের তোড়ে কুল ছাপিয়ে কোথাও কোথাও জনপদে বৃষ্টি ও বানের জল। প্রকৃতির এই বৈচিত্র্যই সৌন্দর্যময় করে তোলে নদীমাতৃক বাংলাদেশকে। তবে বর্ষা ও বর্ষা পরবর্তী সময় প্রতি বছরই ঢাকা বরিশাল পটুয়াখালী নৌপথের কয়েকটি জায়গা ও মাওয়া ফেরিঘাটে সৃষ্টি হয় নাব্য সংকট। স্রোতের তোড়ে হারিয়ে যায় পথ নির্দেশক বয়াবাতিও। মূলত নদী ভাঙন ও উত্তরাঞ্চলের বন্যায় তৈরি হওয়া পলিমাটি পানির সাথে নেমে আসার কারণেই এই সংকট। পূর্বাভাস অনুযায়ী এবছর নাব্য সংকটের সংখ্যা আরো বেশি। তাই সংকট সমাধানে সরেজমিন পরিদর্শনে বৃহস্পতিবার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত নৌপথ যাত্রা করছেন নৌ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনের সময় তারা নদীপথের কোথায় কত মিটার গভীরতা রয়েছে তা আধুনিক যন্ত্র দিয়ে মেপে দেখছেন। বিএডব্লিউটি এর চেয়ারম্যান জানান, পটুয়াখালী ঢোকার মুখে কারখানা নদীতে এলাকাবাসীর খনন কাজে বাধা দেয়ায় ওখানকার নাব্য সংকটের সমাধান করা যাচ্ছে না। এছাড়া বাকি সমস্যাগুলো প্রাকৃতিক। এখানে যেহেতু অস্থায়ী মার্কিং করি আমরা বাঁশ দ্বারা অথবা আমাদের ছোট ছোট পিসি পোল দ্বারা, তো এগুলো অনেক সময় স্থানীয় জনগণ বা যারা মাছ ধরার নৌকা তারা খুলে নিয়ে যায়। তারপর আমরা চেষ্টা করি যাতে এখানে নিয়মিতভাবে মার্কিংগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি, নৌপথটা চালু রাখতে পারি। নৌ প্রতিমন্ত্রী জানান, ড্রেজার সংখ্যা বাড়িয়ে 45টি করা হয়েছে, আর যে কোনো মূল্যে ঢাকা বরিশাল নৌ রুট সচল রাখা হবে। 31টি রুট আমরা কিন্তু ইতিমধ্যেই স্টাডি করা সম্পন্ন হয়ে গেছে এবং এই স্টাডির উপরে ভিত্তি করেই আমাদের কিন্তু ড্রেজিংগুলো হবে এবং বর্তমানে যেই রুটগুলো আছে নৌযান চলাচলের জন্য সেগুলো আমরা যেন স্মুথ থাকে, সেই জন্য আমরা ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখব। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যে 42টি নৌ রুট রয়েছে তার সবই এসব বড় বড় নদী পার হয়ে যেতে হয় বর্ষা মৌসুমে, যা আরও বেশি কুল কিনারাহীন হয়ে পড়ে। তাই সংশ্লিষ্টরা বলছেন, মেইনটেন্যান্স ড্রেজিং ও এসব নদীতে পথ নির্দেশক বয়াবাতি যদি ঠিকমতো বসানো না হয় তাহলে ভবিষ্যতে ঢাকা বরিশাল নৌপথ ঝুঁকির মুখে পড়তে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, বরিশাল। ঢাকা পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতুর কাজ 95% শেষ হয়েছে। কয়েক মাসের মধ্যেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দিতে শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক। সড়ক ও জনপদ বিভাগ বলছে সেতুটি নান্দনিক রূপে তৈরি করা হচ্ছে। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
পায়রা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2016 সালের 24 জুলাই। 5 বছরে 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় দফায় মেয়াদ শেষ হবে এই বছরের 31 অক্টোবর। তার আগেই নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার চেষ্টা চলছে। মূল সেতুর কাজ শেষ হয়েছে 95 ভাগ, আর ব্রিজের সার্বিক অগ্রগতি 85 ভাগ। বাকি কাজ দ্রুত শেষ করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। করোনাকালীন সময়ে শত বাধা বিপত্তির সত্ত্বেও আমাদের ঠিকাদার, কনসালটেন্ট সহ আমাদের সর্বপর্যায়ের কর্মকর্তা কর্মচারী প্রকল্পের কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কন্ট্রাক্টরের মেয়াদ আছে অক্টোবর পর্যন্ত। আমরা কন্ট্রাক্টরকে আগে শেষ করার জন্য আমরা টার্গেট দিয়েছি। সেতুটি দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। লঞ্চ চলাচলের জন্য ভার্টিক্যাল ক্লিয়ারেন্স এবং হরিজন্টাল ক্লিয়ারেন্স বেশি রাখতে হয়। এই বেশি রাখার জন্যই আসলে এটা একটা বিশেষ টেকনোলজি। সেতুর দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার, প্রস্থ প্রায় 20 মিটার। 4 লেন বিশিষ্ট এই সেতুর অ্যাপ্রোচ সড়ক প্রায় 1300 মিটার। প্রকল্প ব্যয় 1447 কোটি টাকা। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান এটি নির্মাণ করেছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। জামায়াত শিবির ও হুজি জঙ্গিদের অনুপ্রবেশের কারণে কওমি শিক্ষাঙ্গনে নানা সহিংসতা ও তাণ্ডব সৃষ্টি হচ্ছে, আর অনুপ্রবেশকারীদের কারণে আদর্শচ্যুত হয়েছে হেফাজত। এমন অভিযোগ করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমদ শফির ভক্ত অনুসারীরা। আজ এক সেমিনার থেকে আহমদ শফি হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির জীবন, কর্ম ও অবদান নিয়ে সেমিনারের আয়োজন করে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ নামের একটি সংগঠন। এ সময় আহমদ শফির ভক্ত অনুসারীরা অভিযোগ করেন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী, হুজি ও জামায়াত শিবির কওমি মাদ্রাসায় অনুপ্রবেশ করে নানা তাণ্ডব ও সহিংসতা সৃষ্টি করছে। উগ্রবাদী ছাত্ররা, মানহাজি হুজির ছাত্ররা ছদ্মবেশে কওমি মাদ্রাসায় ভর্তি হচ্ছে। জামাত শিবিরের কিছু লোক ছদ্মবেশে তারা কওমি মাদ্রাসায় অনুপ্রবেশ ঘটেছে। একটি অযোগ্য অদূরদর্শী নেতৃত্বের হাতে খপ্পরে পড়ে পুরো কওমি অঙ্গন আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পড়ে গেছে। আহমদ শফির পরিবারের সদস্যদের অভিযোগ, আহমদ শফির আদর্শের নামধারী কিছু ব্যক্তি হেফাজতে ইসলামকে ব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে। আমরা বলবেন আমরা শেখুল ইসলামের খলিফা, কিন্তু কাজ করতেছেন শেখুল ইসলামের পুরো উল্টা। এটা কখনো মেনে নেওয়া যায় না। হেফাজতে ইসলাম আদর্শ থেকে বিচ্যুত হয়েছে অভিযোগ করে আহমদ শফি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানান আহমদ শফির অনুসারীরা। আন্দোলনের নামে তাণ্ডব, আন্দোলনের নামে অগ্নিসংযোগ শেখুল ইসলাম পছন্দ করতেন না। অনতিবিলম্বে শেখুল ইসলামের খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া সেমিনারে অংশগ্রহণকারীরা কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকারের আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে সারা দেশে আরও প্রায় 54,000 গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর। রোববার ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকগঞ্জ ও গোপালগঞ্জ ঘুরে বিস্তারিত তুলে এনেছেন রাশেদ বাপ্পি, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। নদীর নাম মধুমতি, তার তীর জুড়ে এমনই জীবনের জয়গান। শিশুর উচ্ছলতা আর দুরন্তপনায় ভরা আগামীর উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। বন্ধুদের সঙ্গে সোহান আর তুহিন যখন দুরন্তপনায় মত্ত, তখন দুপুরের রান্নায় ব্যস্ত সময় পার করছেন মা পুতুল আক্তার। একটা সময় আশ্রিত জীবন কেটেছে অন্যের বাড়িতে কাজের বিনিময়ে, ছিল না কোনো সামাজিক মর্যাদা কিংবা স্বীকৃতি। দুঃসহ সেই জীবন ছেড়ে পুতুল আজ স্বপ্ন দেখছেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের। স্কুলও নাই, এখানে মসজিদও নাই। এখন যদি কোনো পরিবেশ হয় তো আশা আছে এদের মানুষ করব। গোপালগঞ্জের হরিদাসপুরে মধুমতির তীর ঘেঁষে গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পে মোট ঘরের সংখ্যা 100টি। প্রথম পর্যায়ে উলপুর ইউনিয়নের 40টি পরিবার পেয়েছে জমিসহ ঘর, আর দ্বিতীয় দফায় ঘর পাচ্ছে হরিদাসপুর ইউনিয়নের প্রায় 60টি পরিবার। পরের বাড়ি থাকলে তো কিছুই করা যায় না, এখন নিজের যখন আল্লাহ দিচ্ছে হবে তখন তো হাঁস মুরগিও পুষ্টি পারবো, ছেলে সন্তানরাও ভালো থাকবে, নিজেরাও ভালো থাকবে। মানিকগঞ্জের শিবালয়ের শামেলা বেগম জীবনের 50টি বছর কেটেছে অন্যের বাড়িতে ভাসমান। স্বামী মদিন মিয়াকে নিয়ে
অনেক চেষ্টা করেও পারেননি জীবনের চাকা ঘোরাতে, পারেননি 4 সন্তানকে একটি স্থায়ী ঠিকানা দিতে। তবে আজন্ম লালিত সেই স্বপ্ন এবার পূরণ হওয়ার পথে। আমার তো বাড়িঘর নাই, আমার কেউ খাতা দিত, কেউ ওলে মারতো। ঘরের মধ্যে পায়খানা আছে, কল আছে, 2টা রুম আছে। সরকারের আশ্রয় প্রকল্পের দ্বিতীয় ধাপে এবার ঘর পাচ্ছেন প্রায় 54,000 পরিবার, যেখানে থাকছে 2টি শোবার ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেট। এই যে অসহায় মানুষ ঘর পাচ্ছেন, মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন, এরপরে তারা স্বপ্ন দেখবেন, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করবেন, পরিকল্পনা আনবেন, যার ফল এই মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে আগামী 20 বছর 50 বছরের ভিতরে আমরা পেতে থাকবো। আগামী 20 জুন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রঙিন টিনের চালা ও কংক্রিটের তৈরি এই ঘরগুলো অবহেলিত বঞ্চিত মানুষগুলোকে দেখাচ্ছে এক সুন্দর জীবনের স্বপ্ন। মাথা গোঁজার ঠাঁই পাওয়ার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কাজ করে সমাজের মূলধারায় সম্পৃক্ত হবেন তারা, পাশাপাশি দেশের অর্থনীতিতেও রাখবেন অবদান। গোপালগঞ্জের হরিদাসপুর থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। আশ্রয়ণ প্রকল্পকে শুধু দারিদ্র্য বিমোচনে নয়, বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল হিসেবে বাস্তবায়ন করছে সরকার। সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস বলেন, গৃহহীন ও ভূমিহীনদের এভাবে বিনামূল্যে গৃহদানের ঘটনা বিশ্বে নজিরহীন। ভূমিহীনদের ডেকে এনে তাকে জমির মালিক এবং ভূমি বাড়ি সহ দেওয়ার এই নজির সমগ্র বিশ্বে আর নাই। এটাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল। এটা শুধুমাত্র দারিদ্র্য বিমোচন না, মাননীয় প্রধানমন্ত্রী বলেন ট্রিকল ডাউন ইফেক্ট না, আমাকে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। এবং সেই জন্য যেখানে আপনার বৃহৎ প্রকল্প চলছে, বাংলাদেশের ঢাকা শহরে যেরকম মেট্রো রেল হচ্ছে, আমাদের গ্রাম পর্যায়ে যারা ভূমিহীন নিঃস্ব পরিবার আছে তাদেরকেও কিন্তু সমানভাবে টেনে তোলা হচ্ছে। ডেসকোর বিরুদ্ধে ক্ষোভ ছাড়লেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্মার্ট প্রিপেইড মিটার ঝুলন্ত তার মাটির নিচে নেয়ার কাজের ধীরগতিতে তীব্র অসন্তোষ জানান তিনি। সকালে ডেসকোর সাবস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও গতি নিয়েও প্রশ্ন তোলেন। এমন প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কাজ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। ঢাকা মহানগর একাংশ এবং গাজীপুরের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্ব পালন করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিস্টেম লস, ভোল্টেজ ওঠানামা, লোডশেডিং সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ আছে গ্রাহক পর্যায়ে। এমনকি ভুতুরে বিদ্যুৎ বিলের ঘটনাও ঘটে বিভিন্ন সময়। স্মার্ট প্রিপেইড মিটার ও বৈদ্যুতিক ঝুলন্ত তার মাটির নিচে নেয়ার কাজের গতি নিয়ে এবার খোদ প্রতিমন্ত্রী জানালেন ক্ষোভ। স্মার্ট প্রিপেইড মিটার গত 2 বছর আগে সব শেষ করার কথা ছিল, ওই প্রজেক্ট এখনো নেওয়া হয়নি। আন্ডারগ্রাউন্ড কেবল এখনো অনেক পিছনে, আপনার স্কাটার সিস্টেম এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি, অনেক পিছনে ডেসকো পড়ে আছে। এক বিল্ডিং করতে গিয়ে 7 বছর পিছাই দিচ্ছেন। তো আপনাকে বলতে হবে যে ডেসকো কিন্তু আরেকটু দ্রুত গতিতে চলতে হবে। এই বিষয়গুলো আপনারা যারা এখানে কর্মকর্তারা উপস্থিত আছেন এটা মাথায় রাখবেন। কিন্তু 2017 সালে বিদ্যুৎ বিতরণ সেবার মান উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 375 কোটি টাকায় 24টি সাবস্টেশন নির্মাণ কাজ শুরু করে ডেসকো। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেন্স ইন্ডিয়ার 18 মাসে কাজ শেষ করার কথা থাকলেও সময় লাগে 4 বছর। কিন্তু গ্রাহক পর্যায়ে যে ক্ষতি হলো এই ঘটনায় তার ক্ষতিপূরণের জবাব চান প্রতিমন্ত্রী। এই এলাকায় বিদ্যুৎ না দিতে পেরে যে ইন্ডাস্ট্রিগুলো যে সাফার করছে, এই ফাইন্যান্সিয়াল লসকে দিবে। 24টা সাবস্টেশনকে একটা থার্ড পার্টি দিয়ে তাদেরকে এই কোয়ালিটিটাকে আপনার অডিটিং করানো দরকার, তারা কি জিনিস দিল এবং তা কি অবস্থা কোয়ালিটি। কারণ আমি আমার এলাকার কনস্টিটিউয়েন্সিতে খুবই খারাপ কাজ করছেন এই সিমেন্স। 2025 সালের পর বাড়তি গ্রাহকদের সেবা দিতে আবারও সক্ষমতা বাড়াতে হবে নতুন সাবস্টেশনগুলোর। সেই সময় যাতে বর্তমান গাফিলতির পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক থাকতেও কড়া হুঁশিয়ার করেন নসরুল হামিদ। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই সেনা কর্মকর্তাদের দেশপ্রেমিক হয়ে ওঠার পাশাপাশি দেখাতে হবে চূড়ান্ত পেশাদারিত্ব। বাংলাদেশ মিলিটারি একাডেমির 80তম দীর্ঘমেয়াদী কোর্সের কমিশন এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম নিতে এসে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এই আহ্বান জানান। এবারে 5 ফিলিস্তিনি সহ 6 বিদেশি কমিশন পেয়েছেন। চাকাত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
আকাশে উঠছে বেলুন। এ যেন নবীন সেনা কর্মকর্তাদের স্বপ্ন ছোঁয়া। নিজেদের টুপি উড়িয়ে তাই জানান দিল কমিশন প্রাপ্তির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারের মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় ৮০তম দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আর নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া তার বক্তব্যতে ছিল দেশপ্রেমিক হয়ে ওঠার আহ্বান। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫ সালে 11 জানুয়ারি প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি নবীন সামরিক অফিসারদের নৈতিক গুণাবলী সম্পন্ন, পেশাগত দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছিলেন। এবার ১৭১ জন ক্যাডেট অফিসার হিসেবে কমিশন প্রাপ্ত হন। এর মধ্যে ১৫২ জন পুরুষ এবং ১৩ জন নারী অফিসার। আর সিনিয়র আন্ডার অফিসার সারতাজ মাহবুব সেরা ক্যাডেট হিসেবে সৌড বর্ণার এবং আশরাফুল আলম সামরিক বিদ্যা পারদর্শী হিসেবে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। পরে সেনাপ্রধান সহ অভিভাবকরা তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অভিভাবকরাও আশা করছেন তাদের সন্তানরা আদর্শ মানুষ হিসেবে দেশের হয়ে কাজ করবেন। ও যেমন আমাকে লাস্ট টাইম বলেছিল, মা দোয়া করো যাতে ভালো মানুষ হই। তো আমি এর চেয়ে বড় কিছু চাই না, যে ভালো মানুষ সে অবশ্যই দেশের জন্য কন্ট্রিবিউট করবে। আজকে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত একজন মা হিসেবে। Has got the sword of honor and to serve the nation and we expect him to do so. ৮০তম দীর্ঘমেয়াদী কোর্সে ৫ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান অফিসার রয়েছে। আর মাত্র কয়েকদিন পরে ১৬তম সেনাপ্রধান হিসেবে বিদায় নিতে যাচ্ছেন জেনারেল আজিজ আহমেদ। আর তাই এই ৮০তম লং কোর্স এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম নিতে এসে তিনি ছিলেন অনেকটা আবেগঘন। তিনি বলেছেন তার এই কর্মজীবনে তিনি কোনো রকম আপোষ করেননি। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্য সার্জেন্ট মুকুল হোসেনকে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নীলফামারীতে দাফন করা হয়েছে। এর আগে সকালে ঢাকা সেনানিবাসে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদ্য মনোনীত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ। জানাজা শেষে মনোনীত সেনাপ্রধান সার্জেন্ট মুকুল হোসেনের মরদেহ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরদেহ হেলিকপ্টারে করে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। গত ১১ জুন কুয়েতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান সার্জেন্ট মুকুল হোসেন। রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের জনজীবন। কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা এখন পানির নিচে। শহরটিতে একদিনে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে বিপর্যস্ত কলকাতা, এই বিপর্যস্ত কলকাতা বৃষ্টিতে কিন্তু বরাবরই এই ছবিটা আমরা দেখি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। আপনি জানেন যে গতকাল সন্ধ্যের পর থেকে তুমুল বৃষ্টিপাত শুরু হয় এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ তার আশেপাশে বেশ কয়েকটি জেলা জুড়ে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। সকাল ১১টা পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। ১১টার পর থেকে দুপুর ১টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং ১টার পর থেকে এখন কিন্তু বৃষ্টি নেই। আপনি জানেন যে রাজ্যের যে গড় সকাল ৬টা পর্যন্ত যে বৃষ্টিপাত সেটি ১৪৪ মিলিমিটার বলে রেকর্ড করা হয়েছে এবং সার্বিকভাবে কলকাতা পুরসভা সহ কলকাতার লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং যেখানে জল জমাট হয়েছে সেই স্থানীয় পুর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে ৩ ঘন্টা ধরে রয়েছি, দেখেছি যে এখান থেকেও জল কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। অর্থাৎ আপনি এর মধ্যে জানেন যে দুপুর ১টা পর্যন্ত জোয়ার ছিল, জোয়ার চলে যাবার পরে কিন্তু নতুন করে জল আবার গঙ্গার দিকে যাচ্ছে। আমরা জানেন যে গঙ্গার বিধৌত এই কলকাতা সহ এই ৪-৫টি জেলা, বিশেষ করে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা জেলা, গঙ্গার জোয়ার আসলে কিন্তু কলকাতার বেশ কিছু নিচের অঞ্চলেও কিন্তু প্লাবিত হতো, কিন্তু বিশেষ লকগেটের মাধ্যমে সেগুলো আটকানো হয়েছে। লকগেট গুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সে কারণেই জলের যে গতি সেটি কিন্তু গঙ্গার দিকে এখন যাচ্ছে। তো কলকাতা কর্পোরেশন আশা প্রকাশ করছে যে রাত ৮টা থেকে ৯টার মধ্যে যে কলকাতার বিভিন্ন
নিচু এলাকায় যেখানে জল জমে রয়েছে, কোথাও কোথাও হাঁটু অব্দি, কোথাও কোথাও দুপুরে সেটি কোমর অব্দিও ছিল, সে কিন্তু জল নিচে নেমে যাবে এবং জনজীবন আগামীকালকে কালকে থেকে স্বাভাবিক হবে। আপনি জানেন যে লকডাউনের শিথিলতা করার পর 11টা থেকে 4টে পর্যন্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলছিল এবং যে কারণে আজকে কর্ম একটি দিবস এবং সকালবেলা এই তুমুল বৃষ্টিপাতে যে জল জমাটের কারণে কিন্তু পরিবহন বন্ধ রয়েছে, কিন্তু ব্যক্তিগত যে পরিবহন সেই পরিবহন নিয়েও কিন্তু বেরোতে পারেনি। তো সব মিলে ফারিহা, পশ্চিমবঙ্গের সার্বিকভাবে যে জল জমাটের ছবি আমার কাছে থাকাচ্ছে এই হচ্ছে সবশেষ। পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালগুলোর বেহাল অবস্থা, শয্যা বাড়িয়েও দেয়া যাচ্ছে না সামাল, আরও 28 জনের মৃত্যু, নানা অভিযোগ রোগী ও স্বজনদের। খানাখন্দে ভরা টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, শেষ হয়নি সংস্কার কাজ, 3 দফা সময় বাড়িয়ে 9 বছরে খরচ দ্বিগুণ, যানজটে ভোগান্তি চরমে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুবার চিঠি দিয়েও কানাডার বেগমপাড়ার তথ্য পায়নি দুদক, রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার মামলার পরই বাদীকে বদলি করা নিয়ে প্রশ্ন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।